হ্যালো এভরিওয়ান, আমরা আজকে আবার একটা নতুন ক্লাসে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকের আমাদের যে ক্লাস সেটা হচ্ছে দ্য রোমান্টিক পিরিয়ড, বা যে পিরিয়ডটাকে বলা হয়ে থাকে দ্য রিটার্ন টু নেচার। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো দেখো, আমরা সবাই জানি রোমান্টিক লিটারেচার বা রোমান্টিক পিরিয়ড, সেটা মোটামুটি একটা স্টার্টিং ডেট হচ্ছে 1790 এবং এন্ডিং ডেট হচ্ছে 1830। দেখো, কোনো পিরিয়ডকেই এই ডেটের মধ্যে ফেলা সম্ভব নয়, কারণ একটা পিরিয়ড অনেক আগের থেকেই শুরু হয় এবং তার প্রভাব অনেক দিন ধরেই থেকে যায়। তাও আমরা মোটামুটি পিরিয়ডগুলোকে ডিভিশন করেছি ইয়ার অনুযায়ী, এবং সেই ইয়ারের মধ্যে রোমান্টিক পিরিয়ড 1790 থেকে 1830-র মধ্যে বিলং করছে। তো দেখো, আমরা আজকে এই রোমান্টিক পিরিয়ড, যেটা 1790 থেকে 1830, যাকে বলা হয়ে থাকে দ্য রিটার্ন টু নেচার, তার উপর ক্লাস করব। তো প্রথমেই বলে রাখি, এটা হচ্ছে আমাদের পার্ট 1 ক্লাস। মানে দেখো, রোমান্টিক লিটারেচার একটা ভাস্ট লিটারেচার। একটা ক্লাসের মধ্যে টোটালটা যদি আমি করিয়ে দিই, তোমরা বুঝতে পারবে না। তো এখানে আমরা শুধুমাত্র যারা রোমান্টিক কবি আছেন, সেই রোমান্টিক কবিগুলোকে নিয়ে আলোচনা করব। আমরা রোমান্টিক যে এসেইস্ট এবং রোমান্টিক যারা নভেলিস্ট, তাদেরকে নিয়ে আমরা পরবর্তী আরেকটা ক্লাস করব। আজকের ক্লাসে শুধু আমরা রোমান্টিক পোয়েটসগুলোকে নিয়ে আলোচনা করব। তো চলো, সবাইকে হ্যালো, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমরা আমাদের ক্লাস দ্য রোমান্টিক পিরিয়ড বা দ্য রিটার্ন টু নেচার শুরু করছি। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই যে কোনো লিটারেচার বা যে কোনো পিরিয়ড পড়তে হলে তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে। তো আমরা রোমান্টিক পিরিয়ডের ব্যাকগ্রাউন্ডটা প্রথমে জেনে নেব। তো দেখো, রোমান্টিক পিরিয়ডের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের আমি কিছু পয়েন্ট দিয়েছি। তো সেই পয়েন্টগুলোকে এক এক করে আলোচনা করি। দেখো, প্রথমে যে পয়েন্টটা আছে, আমরা ফার্স্ট যে পয়েন্ট পাচ্ছি সেটা হচ্ছে এই রোমান্টিক পিরিয়ডে ইংল্যান্ডের রাজা ছিলেন জর্জ দ্য থার্ড। জর্জ দ্য থার্ড ছিলেন ইংল্যান্ডের রাজা, যিনি 1801 সাল থেকে 1820 সাল অবধি ইংল্যান্ডের রাজা ছিলেন। এটা হচ্ছে ফার্স্ট একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। এছাড়া দেখো, এই রোমান্টিক পিরিয়ড বা রোমান্টিক লিটারেচারের নেক্সট ব্যাকগ্রাউন্ডে আমরা পাচ্ছি ইনফ্লুয়েন্স অফ জার্মানি। দেখো, রোমান্টিক যারা রাইটার্স, তারা জার্মান রাইটার্সদের দ্বারা প্রচণ্ড পরিমাণে ইনফ্লুয়েন্সড হয়েছিলেন। দেখো, রোমান্টিসিজম প্রথম কিন্তু স্টার্টই হয় জার্মানিতে, পরবর্তী ক্ষেত্রে জার্মানি থেকে সেটা ইংল্যান্ডে আসে। তাহলে দেখো, কোন কোন জার্মান রাইটাররা বিশেষ করে ইনফ্লুয়েন্স করেছিল। তো প্রথমেই যার নাম আমরা পাই, তার নাম হচ্ছে জোহান উলফগ্যাং গোয়েথি, যার জন্ম হচ্ছে 1749 এবং মৃত্যু হচ্ছে 1852। ইনি ইনফ্লুয়েন্স করেছিলেন। এছাড়াও ফ্রাইডরিচ ভন স্কিলার, যার জন্ম হচ্ছে 1759 এবং মৃত্যু হচ্ছে 1805। ইনিও কিন্তু রোমান্টিক রাইটারদের ইনফ্লুয়েন্স করেছিলেন। তাহলে থার্ড পয়েন্টে কি দেখতে পাচ্ছি? থার্ড যে ব্যাকগ্রাউন্ড, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রোমান্টিক পিরিয়ড চলাকালীন আমরা একটা ওয়ার দেখতে পাচ্ছি। কাদের সাথে কাদের ওয়ার? ইংল্যান্ডের সাথে ফ্রান্সের ওয়ার ঠিক এই সময় ঘটছে। এটাও কিন্তু আমরা এই পিরিয়ডেই দেখতে পাচ্ছি। 1793 থেকে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটা ওপেন ওয়ারফেয়ার শুরু হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটে পয়েন্ট পেলাম। এছাড়াও দেখো আরো কি কি পয়েন্ট পাচ্ছি। এছাড়াও দেখো আমরা পাচ্ছি আরো তিনটে পয়েন্ট। আমরা 4 নম্বর পয়েন্টে দেখছি, যেটা রোমান্টিক পিরিয়ডের ব্যাকগ্রাউন্ডে আরো একটা বিশেষ পয়েন্ট, সেটা হচ্ছে 1815 1815 সালে আমরা দেখতে পাচ্ছি ব্যাটল অফ ওয়াটারলু হচ্ছে। ওয়াটারলুর যুদ্ধ হচ্ছে, যেখানে নেপোলিয়ন ওয়াজ ডিফিটেড, নেপোলিয়নের পরাজয় ঘটছে। এছাড়া 5 নম্বর আমরা কি দেখতে পাচ্ছি?
এছাড়া 5 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ব্যাকগ্রাউন্ডে যে ফ্রেঞ্চ রেভলিউশন যেটা 1789 হয়েছিল, আমাদের ফরাসি বিপ্লব নামে যেটা পরিচিত, এই ফ্রেঞ্চ রেভলিউশন কিন্তু রোমান্টিক রাইটার্সদের প্রচন্ড পরিমাণে ইনফ্লুয়েন্স করে। এই ফ্রেঞ্চ রেভলিউশনের যে মোটো বা যাকে ক্যাচ ফ্রেজ বলা হয়, যেখানে লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটির কথা বলা হচ্ছে, এই লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি এই 3টে পয়েন্ট কিন্তু বা 3টে মোটো কিন্তু আমাদের যে রোমান্টিক রাইটার্স তাদেরকে প্রচন্ড পরিমাণে ইনফ্লুয়েন্স করে। কেন ইনফ্লুয়েন্স করে? দেখো, আমরা জানি রোমান্টিক পিরিয়ডের আগেই ঘটে গেছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ডে সমস্ত রকম অ্যারিস্টোক্রেটিক বম্বাস্টিক লেখালেখি হতো। তো রাইটারদের মধ্যে লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি ছিল না। তারা যে কোনো জিনিসকে বম্বাস্টিক বা যে কোনো জিনিসকে অ্যারিস্টোক্রেটিক ওয়েতে প্রকাশ করতো নিও ক্লাসিক্যাল পিরিয়ডে। কিন্তু রোমান্টিক রাইটার্সরা তাদের রাইটিং যদি পড়ো, সেখানে কিন্তু রাইটিং এর মধ্যে প্রচন্ড পরিমাণে লিবার্টি পাওয়া যায়। তাহলে সেই কারণে ফ্রেঞ্চ রেভলিউশনের এই যে ক্যাচ ফ্রেজ যাকে বলা হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এটা কিন্তু রোমান্টিক্সদের প্রচন্ড পরিমাণে ইনফ্লুয়েন্স করছে। তাছাড়াও 6 নম্বর পয়েন্টে আমরা পাচ্ছি দ্য রিফর্ম বিল। এই রিফর্ম বিলও কিন্তু রোমান্টিক পিরিয়ডের একটা হিস্ট্রিক্যাল ইভেন্ট, যেটা 1832-তে পাস হয়ে যায়। তাহলে দেখো, এই 6টা পয়েন্ট আমরা বেসিক্যালি পেয়ে গেলাম রিগার্ডিং রোমান্টিক লিটারেচার্স ব্যাকগ্রাউন্ড। তাহলে রোমান্টিক পিরিয়ডের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা এই 6টা পয়েন্টকে পেয়ে গেলাম। তো চলো, ব্যাকগ্রাউন্ড যখন ক্লিয়ার হয়ে গেল, আমরা পরবর্তী জায়গায় চলে যাই। আমরা পরবর্তী জায়গায় গিয়ে দেখি। তো দেখো, পরবর্তী আমরা কি দেখতে পাচ্ছি? পরবর্তী আমরা দেখতে পাচ্ছি দ্য ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডের পর এরপর আমরা দেখছি রোমান্টিক যে লিটারেচার বা এই যে রিটার্ন টু নেচার যাকে বলা হচ্ছে, তার কিছু ক্যারেক্টারিস্টিক্স ছিল। তো কি কি বেসিক ক্যারেক্টারিস্টিক্স ছিল সেগুলোকে আমরা দেখি। তো দেখো, আমরা 7টা ক্যারেক্টারিস্টিক্সে ভাগ করেছি রোমান্টিক লিটারেচারের যে বৈশিষ্ট্যগুলো। প্রথমটা কি? প্রথমটায় বলা হচ্ছে আ ফ্যাসিনেশন ফর দ্য স্ট্রেঞ্জ অ্যান্ড দ্য মিস্টেরিয়াস লিডিং টু আ ইয়ার্নিং ফর দ্য পাস্ট, ফর দ্য স্ট্রেঞ্জ অ্যান্ড ওরিয়েন্টালিজম। তাহলে রোমান্টিকদের মধ্যে প্রথম যে কোয়ালিটি, সেটা হচ্ছে অচেনাকে চেনার, অজানাকে জানার। তাহলে যে কোনো স্ট্রেঞ্জ এবং মিস্টেরিয়াস জিনিসকে জানার প্রতি একটা ইয়ার্নিং, একটা আগ্রহ বেড়ে গেল। এই আগ্রহটা কিন্তু রোমান্টিক্সদের পাস্টের দিকে বেশি আকৃষ্ট করল। তারা পাস্ট কালচারকে, তারা প্রাচ্যের কালচারকে, তারা অচেনাকে, অজানাকে আরো বেশি করে জানতে শুরু করলো। তাহলে এটা হচ্ছে ফার্স্ট বৈশিষ্ট্য বা ফার্স্ট ক্যারেক্টারিস্টিক। সেকেন্ডে আমরা কি দেখতে পাচ্ছি? সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়েকেনিং অফ ইমাজিনেশন। যদি আমরা রোমান্টিক রাইটার্সদের দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা রাইটারই কিন্তু ইমাজিনেশনের ওপর প্রচন্ড পরিমাণে গুরুত্ব দিয়েছেন। তারা প্রত্যেকেই প্রচন্ড ইমাজিনেটিভ, তারা ইমাজিনেশনের প্রতি প্রচন্ড গুরুত্ব দিয়েছেন। তাহলে অ্যাওয়েকেনিং অফ ইমাজিনেশন সেকেন্ড পয়েন্ট অফ ভিউ বা সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স। থার্ড আমরা কি পাচ্ছি? লাভ অফ নেচার। তাহলে রোমান্টিক্সদের মধ্যে নেচারের প্রতি যে ভালোবাসা, দেখো রিটার্ন টু নেচার, প্রকৃতিকে ভালোবাসা, তাহলে লাভ অফ নেচার কিন্তু রোমান্টিক্সদের মধ্যে রইবেই। প্রত্যেকটা রোমান্টিক রাইটার তাদের রাইটিং গুলোতে নেচারকে তুলে ধরবেই, নেচারকে তারা গ্লোরিফাই এবং অ্যাম্প্লিফাই করবে। তাহলে লাভ অফ নেচার আরেকটা বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য কি? ইন্টেন্স ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি। রোমান্টিক রাইটারদের মধ্যে একটা ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি, ইন্টেলেকচুয়াল মানে বুঝতেই পারছো, বুদ্ধিদীপ্ততা, বুদ্ধিদীপ্ততার যে আগ্রহ, সেই আগ্রহটাও কিন্তু আমাদের এই রোমান্টিক্সদের মধ্যে বাড়তে শুরু করলো। তাছাড়া 5 নাম্বার পয়েন্টে আমরা পাচ্ছি গ্লোরিফিকেশন অফ চাইল্ডহুড। তোমরা যদি
রোমান্টিক রাইটারদের রাইটিংসগুলো যখন পড়বে তখন দেখতে পাবে যে তারা চাইল্ডহুডকে গ্লোরিফাই করেছে। আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি, যদি ওয়ার্ডসওয়ার্থের টিনটন অ্যাবে পড়ে থাকো, টিনটন অ্যাবেতে ওয়ার্ডসওয়ার্থ কত সুন্দর চাইল্ডহুডকে প্রেজেন্ট করেছেন। এছাড়াও যদি চার্লস ল্যাম্বের ড্রিম চিলড্রেন পড়ো, সেখানেও দেখবে চার্লস ল্যাম্ব চাইল্ডহুডকে খুব সুন্দর করে প্রেজেন্ট করেছেন। তাহলে এই যে গ্লোরিফিকেশন অফ চাইল্ডহুড, এটাও কিন্তু রোমান্টিকদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাছাড়া কি দেখতে পাওয়া যায়? কিন আইডিয়াস অফ লিবার্টি, ওই যে প্রথমেই বলেছি ফ্রেঞ্চ রেভলিউশনের যে ক্যাচফ্রেজ ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি আর লিবার্টি, ওটা তো অলরেডি ইনফ্লুয়েন্স করেছে। তাহলে এই লিবার্টি, এই স্বাধীন চিন্তা, অর্থোডক্স চিন্তা থেকে স্বাধীন যে চিন্তা, লিবারেল যে চিন্তা, সেটাও কিন্তু রোমান্টিক্সদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর 7 নাম্বার যে আমাদের ক্যারেক্টারিস্টিক্স, সেটা হলো the insistence on autonomy of the individual and subjectivity। এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রাইটার তার যে নিজস্বতা, সেই নিজস্বতাকে প্রকাশ করলো এবং তাদের রাইটিং গুলো সবগুলোই কিন্তু সাবজেক্টিভ হয়ে গেল। তারা কি করতে শুরু করলো? নিজেদের কথাগুলোকে আমাদের কাছে প্রকাশ করতে শুরু করলো। তো এই সাবজেক্টিভ কোয়ালিটি কিন্তু রোমান্টিকদের সবচেয়ে বড় একটা কোয়ালিটি। কিটসে যদি আমরা ওডস গুলো পড়ি, কিটসের প্রত্যেকটা ওডসে আমরা দেখতে পাবো কিটস সেই নিজের কথা বারবার বলে ফেলছেন। ওয়ার্ডসওয়ার্থের কবিতাতেও পাবো আমরা পাবো শেলির কবিতাতেও, আমরা চার্লস ল্যাম্বের এসেতেও পাবো, হ্যাজলিটের এসেতেও পাবো। আমরা যে কোনো জিনিস, যে কোনো রোমান্টিক লিটারেচার পড়লেই কিন্তু এই সাবজেক্টিভিটি এবং ইন্ডিভিজুয়ালিটি, এই দুটো কোয়ালিটিকে পেয়ে থাকি। তো এটা হচ্ছে 7 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স। তো চলো আমরা নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে দেখো আমাদের লিটারেচার। তাহলে দেখো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড হলো, ক্যারেক্টারিস্টিক্স হলো, এবারে আমাদের লিটারেচার। তা দেখো এই রোমান্টিক লিটারেচারকে বেসিক্যালি আমরা 3টে গ্রুপে ভাগ করেছি। এই 3টে গ্রুপে কেন ভাগ করেছি? তাহলে আমাদের রোমান্টিক লিটারেচারটা বুঝতে সুবিধা হবে। কি কি গ্রুপ দিয়েছি? প্রথম গ্রুপে দিয়েছি দ্য রোমান্টিক পোয়েটস, মানে কবিগুলো। যতগুলো কবি আছে সেই কবিগুলো হচ্ছে দ্য রোমান্টিক পোয়েটস, ফার্স্ট গ্রুপ। সেকেন্ড গ্রুপে কাদের রেখেছি? দ্য রোমান্টিক নভেলিস্টস, যারা নভেল লিখেছেন বা যারা উপন্যাস লিখেছেন, সেই উপন্যাস লেখার লোকগুলোকে আমরা সেকেন্ড গ্রুপে রেখেছি। এবং থার্ড গ্রুপে কাদেরকে রেখেছি? দ্য রোমান্টিক এসেইস্টস, মানে যারা প্রবন্ধ লিখেছেন। তাহলে দেখো রোমান্টিক লিটারেচারকে বেসিক্যালি 3টে গ্রুপে ভাগ করেছি। একটা হচ্ছে রোমান্টিক পোয়েটস, 2 নাম্বার হচ্ছে রোমান্টিক নভেলিস্টস এবং 3 নাম্বার হচ্ছে রোমান্টিক এসেইস্টস। আজকের আমরা ক্লাসে শুধুমাত্র রোমান্টিক পোয়েটসদের জানবো, কারণ আমি প্রথমেই বললাম যে রোমান্টিক লিটারেচার একটা ভাস্ট লিটারেচার। যদি একদিনে আমি পুরোটা কভার করে দিই তাহলে ম্যাক্সিমামটাই তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, সেই কারণে আমরা একটা একটা করে করব। আজকে আমরা রোমান্টিক পোয়েটস গুলোকে করে নেব, পরের দিনে ক্লাসে আমরা রোমান্টিক নভেলিস্ট আর এসেইস্ট গুলোকে করে নেব। তো চলো রোমান্টিক পোয়েট গুলোকে আমরা দেখি এক এক করে। তো প্রথমেই দেখো আমরা এই যে রোমান্টিক পোয়েটস, এদেরকে আবার এদের পজিশন অনুযায়ী আমরা 3টে গ্রুপে ভাগ করি। কি কি গ্রুপ? প্রথম গ্রুপটার নাম হচ্ছে ফার্স্ট জেনারেশন পোয়েটস বা লেক পোয়েটস। তাহলে কেন এদেরকে লেক পোয়েটস বলা হচ্ছে বা কেন ফার্স্ট জেনারেশন পোয়েটস বলা হচ্ছে? তবে এদেরকে দিয়ে রোমান্টিসিজম শুরু হচ্ছে, তাই ফার্স্ট জেনারেশন পোয়েটস। লেক পোয়েটস কেন? লেক পোয়েটস বলার কারণ হলো, কারণ এনারা সবাই ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট নামে একটি জায়গাতে থাকতেন, তাই এদেরকে লেক পোয়েটস বলা হচ্ছে। তো এই গ্রুপের মধ্যে কে কে রয়েছেন? ওয়ার্ডসওয়ার্থ রয়েছেন, কোলরিজ রয়েছেন আর সাউদে রয়েছেন। 2 নম্বর যে গ্রুপ তার নাম হচ্ছে সেকেন্ড জেনারেশন পোয়েটস। সেকেন্ড জেনারেশন পোয়েটস মানে ফার্স্ট জেনারেশনের পরেই যারা, তারাই সেকেন্ড জেনারেশন। এখানে কারা কারা রয়েছে? বায়রন রয়েছে, শেলি রয়েছে আর কিটস রয়েছে। আর 3 নম্বর যে গ্রুপ তার আমরা নাম দিয়েছি মাইনর পোয়েটস। তো মাইনর পোয়েটসদের মধ্যে কে কে রয়েছে? থমাস মুর, থমাস ক্যাম্পবেল, লেই হান্ট অ্যান্ড জন ক্লেয়ার।
এইজন রয়েছে। তা দেখো থমাস মুর, ক্যাম্বেল, লেইহান্ট আর ক্লেয়ার এই চারজন হচ্ছেন মাইনর পোয়েটসদের গ্রুপে। তাহলে রোমান্টিক পোয়েটদের আমরা ভাগ করে নিলাম। এরপর আমরা এক এক করে ওয়ার্ডসওয়ার্থ থেকে শুরু করে জন ক্লেয়ার অবধি ইন্ডিভিজুয়ালি আমরা ডিটেলসে জানব। তো চলো আমরা ডিটেলসে শুরু করি আমাদের রোমান্টিক পোয়েটসদের। তো প্রথমেই যাকে আমরা পাবো তার নাম হচ্ছে কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওয়ার্ডসওয়ার্থের জন্ম কখন? ওয়ার্ডসওয়ার্থের জন্ম হচ্ছে 1770, 1770 সাল। মৃত্যু কখন? 1850, 1850 সালে ওয়ার্ডসওয়ার্থের মৃত্যু। এই ওয়ার্ডসওয়ার্থকে বেসিক্যালি বলা হয়ে থাকে প্যানথেইস্ট বা প্রিস্ট অফ নেচার। তাকে নেচারের পূজারী বলা হয়ে থাকে, কারণ তিনি প্রকৃতির মধ্যে ভগবানকে খুঁজে পেলেন, সেই কারণে তিনি প্রকৃতির পূজারী হয়ে গেলেন। তাকে বলা হয়ে থাকে প্রিস্ট অফ নেচার বা প্যানথেইস্ট। তার যে ইম্পর্টেন্ট রাইটিং গুলো বা ইম্পর্টেন্ট ওয়ার্ক গুলো সেগুলো আমাদের জানতে হবে। দেখো প্রথমেই হচ্ছে অ্যান ইভিনিং ওয়াক, এটা 1793 একটা ওয়ার্ক। তারপর কি? তারপর হচ্ছে ডেসক্রিপটিভ স্কেচেস, এটাও 1793। এই দুটো ওয়ার্ডসওয়ার্থ কম্পোজ করেছিলেন যখন ওয়ার্ডসওয়ার্থ ইউনিভার্সিটিতে পড়তেন। ওয়ার্ডসওয়ার্থ যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন তখন তিনি এইগুলো কম্পোজ করেছিলেন। তাহলে অ্যান ইভিনিং ওয়াক আর এটা হচ্ছে ডেসক্রিপটিভ স্কেচেস। তাহলে এইগুলো হলো প্রথম ওয়ার্ডসওয়ার্থের দুটো রাইটিং। নেক্সট দেখি। নেক্সট রাইটিং এ দেখো আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত একটা কালেকশন লিরিক্যাল ব্যালাডস, যেটা 1798 এ প্রথমবারের জন্য পাবলিশড হচ্ছে বা পাবলিশড হয়েছে। তো আমরা জানি এই লিরিক্যাল ব্যালাডস কে রোমান্টিক লিটারেচারের ম্যানিফেস্টো বলা হয়, রোমান্টিক লিটারেচারের স্টার্টিং পয়েন্ট বলা হয়। এই লিরিক্যাল ব্যালাডস এর ফুল টাইটেল হচ্ছে লিরিক্যাল ব্যালাডস উইথ আ ফিউ আদার পোয়েমস। এখানে ওয়ার্ডসওয়ার্থ কি করলেন? কোলরিজের সাথে কোলাবোরেট করলেন, মানে কোলরিজের সাথে মিলিত হয়ে কিন্তু তিনি লিরিক্যাল ব্যালাডস পাবলিশ করেছিলেন। এবং টোটাল 23টা কবিতা আছে এই লিরিক্যাল ব্যালাডস এর আন্ডারে, যার মধ্যে 19টা কবিতা লিখেছেন ওয়ার্ডসওয়ার্থ এবং রিমেনিং 4 পোয়েমস ওয়ার রিটেন বাই কোলরিজ। বাকি 4টে কবিতা কে লিখেছেন? কোলরিজ লিখেছেন। এই লিরিক্যাল ব্যালাডস যে ভলিউমটা, এই ভলিউমের ভেতরেই কিন্তু আমরা ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত কবিতা টিনটন অ্যাবে তাকে খুঁজে পাই। টিনটন অ্যাবে, যেটা ওয়ার্ডসওয়ার্থের একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম এবং একটা মাস্টারপিস, সেটা কিন্তু এই লিরিক্যাল ব্যালাডসেই 1798 এ পাবলিশড হয়। এই লিরিক্যাল ব্যালাডস বেসিক্যালি 4টে এডিশনে পাবলিশড হয়। প্রথম এডিশন কখন পাবলিশড হয়? 1798 এ। সেকেন্ড এডিশন কখন পাবলিশড হয়? 1800 এ বা 1800 সালে। এই সেকেন্ড এডিশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ সেকেন্ড এডিশনে ওয়ার্ডসওয়ার্থ এই লিরিক্যাল ব্যালাডস এর প্রিফেসটা অ্যাড করে। ওয়ার্ডসওয়ার্থ প্রিফেসটা লেখেন এবং এই সেকেন্ড এডিশন যেটা 1800 এ পাবলিশড হয় সেখানে তিনি এই প্রিফেসটাকে অ্যাড করে দেন লিরিক্যাল ব্যালাডস এর সাথে। এবং এই প্রিফেসে তিনি তার থিওরি অফ পোয়েট্রি সেটাকে তুলে ধরেন তার রিডার্সদের কাছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড এডিশন। থার্ড এডিশন কখন পাবলিশড হচ্ছে? 1802 তে। আর ফোর্থ এবং লাস্ট এডিশন পাবলিশড হচ্ছে 1805 এ। তাহলে এই 4টে এডিশনে আমাদের লিরিক্যাল ব্যালাডস পাবলিশড হয়। তা চলো নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডসওয়ার্থের আরো একটা কবিতা যার নাম হচ্ছে দ্য প্রিলিউড, বা এর পুরো টাইটেল হচ্ছে দ্য প্রিলিউড অর গ্রোথ অফ এ পোয়েটস মাইন্ড অ্যান্ড অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম, যেটা 1799 এ পাবলিশড হচ্ছে। তা দেখো প্রিলিউডের পুরো টাইটেল পেয়ে গেলাম। এটাও বেসিক্যালি একটা অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম এবং এই কবিতাটা লেখা হয়ে থাকে ব্ল্যাঙ্ক ভার্সে।
এটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়ে থাকে। তো দেখো, ওয়ার্ডসওয়ার্থ প্রথমে চেয়েছিলেন যে এই কবিতাটাকে তিনি আলাদাভাবে পাবলিশ করবেন না, তিনি তার একটা ফিলোসফিক্যাল ওয়ার্ক যার নাম হচ্ছে দ্য রেক্লিউজ, এই রেক্লিউজের আন্ডারে পাবলিশ করবেন, কিন্তু সেটা হয়ে ওঠেনি। দ্য রেক্লিউজটা তার আনফিনিশড রয়ে যায়। সেই কারণে ওয়ার্ডসওয়ার্থ প্রিলিউডকে 1799-এ আলাদাভাবেই পাবলিশ করে দেন। তাহলে দেখো 4 নম্বরে আমরা প্রিলিউড পেয়ে গেলাম। দেখো নেক্সট আমরা 5 নম্বরে পাচ্ছি লুসি পোয়েমস। ওয়ার্ডসওয়ার্থের খুব ফেমাস 5টা কবিতা, যাদেরকে বলা হয় লুসি পোয়েমস। কেন লুসি বলা হয়? ওয়ার্ডসওয়ার্থ এখানে লুসি নামে একটি মেয়েকে ডেডিকেট করে এই কবিতাগুলো লিখেছেন। হু ইজ লুসি? লুসির আইডেন্টিটি ইজ আননোন। লুসির আইডেন্টিটি আমরা জানি না। তবে 5টা কবিতা আছে যেগুলো লুসিকে অ্যাট্রিবিউট করে। এই কবিতাগুলো লেখা হয় 1798 থেকে 1801 সালের মধ্যে, এবং এগুলো পাবলিশড হয় 1802 সালে, 1802-তে। এই লুসি পোয়েমের যে 5টা কবিতা আছে, সেই 5টা কবিতা হলো কি কি? প্রথমটার নাম হচ্ছে স্ট্রেঞ্জ ফিটস অফ ফ্যাশন হ্যাভ আই নোন। সেকেন্ডটার নাম হচ্ছে সি ডুয়েলড অ্যামাং দ্য আনট্রোডেন ওয়েজ। থার্ডটার নাম হচ্ছে আই ট্রাভেলড অ্যামাং আননোন মেন। 4 নম্বরটার নাম হচ্ছে 3 ইয়ার্স সি গ্রিউ ইন সান অ্যান্ড সাওয়ার। আর 5 নম্বরটার নাম হচ্ছে এ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল। তাহলে আমরা 5 নম্বর পয়েন্টে লুসি পোয়েমগুলো পেয়ে গেলাম, যেখানে 5টা কবিতার নামও পেয়ে গেলাম। তো চলো 6 নম্বরে চলে যাই। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডসওয়ার্থের একটা ওড। ওডটার নাম কি? ওডটার নাম হচ্ছে ওড অন দ্য ইন্টিমেশনস অফ ইমর্টালিটি। এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম। এই ওডটার একটা সম্পূর্ণ নাম আছে। সম্পূর্ণ নামটা কি? ফুল টাইটেলটা কি? ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি ফ্রম রিকলেকশনস অফ আর্লি চাইল্ডহুড। এটা হচ্ছে ফুল টাইটেল। এছাড়াও এটা আরো অন্যান্য নামে পরিচিত। সেই নামগুলো কি কি? এটাকে শুধু ওড বলা হয়ে থাকে, বা অনেক সময় ইমর্টালিটি ওড বলা হয়ে থাকে, বা অনেক সময় গ্রেট ওড বলা হয়ে থাকে। এই ওডটা ওয়ার্ডসওয়ার্থ কখন লেখেন? এটা লেখেন 1804-এ। এবং এটা কখন পাবলিশড হয়? এটা পাবলিশড হয় 1807-এ একটা কালেকশনের মধ্যে। যে কালেকশনের মধ্যে পাবলিশড হয় সেই কালেকশনটার নাম হচ্ছে পোয়েমস ইন 2 ভলিউমস। তাহলে ওড সম্পর্কে আমরা পেয়ে গেলাম। আমরা 7 নাম্বার দেখো যে রাইটিংটা পাচ্ছি, সেই রাইটিংটার নাম হচ্ছে দ্য বর্ডারার্স। এই বর্ডারার্স কিন্তু কোনো কবিতা নয়, এটা কোনো পোয়েটিক্যাল বা পোয়েট্রি নয়, কোনো পোয়েটিক্যাল ওয়ার্ক বা পোয়েট্রি নয়, এটা একটা ড্রামা। এটা একটা ড্রামা। এই বর্ডারার্স নামে একটি ড্রামা, এটা অনলি ড্রামা যেটা লিখেছেন কে? আমাদের ওয়ার্ডসওয়ার্থ, এবং এটা পাবলিশড হয় 1842-তে। তো চলো আমরা নেক্সট কবিকে দেখি। নেক্সট কবি আমাদের কে আছেন? নেক্সট কবি হচ্ছেন আমাদের স্যামুয়েল টেলর কোলরিজ। এই কোলরিজের জন্ম হচ্ছে 1772-তে, 1772 সালে, এবং মৃত্যু কখন? 1834, 1834 সালে মৃত্যু। কোলরিজকে বলা হয়ে থাকে দ্য মাস্টার অফ সুপার ন্যাচারালিজম। কি বলা হয়ে থাকে? দ্য মাস্টার অফ সুপার ন্যাচারালিজম। কেন বলা হয়ে থাকে? কারণ কোলরিজের যদি রাইটিং পড়ো, কবিতাগুলো যদি পড়ো, তাহলে দেখতে পাবে যে নেচারের মধ্যেই যে সুপার ন্যাচারাল কোয়ালিটি লুকিয়ে আছে, কোলরিজ কিন্তু সেটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। যে কোনো ন্যাচারাল অবজেক্টের মধ্যে তিনি দেখিয়েছেন যে সুপার ন্যাচারাল কোয়ালিটি লুকিয়ে আছে। তিনি এক্সাম্পল হিসাবে বলছেন যে হাওয়া দিচ্ছে রাত্রিবেলায়, গাছের পাতা নড়ছে, ইট ইজ নর্মাল। বা রাত্রিবেলায় হাওয়া দেয়নি কিন্তু গাছের পাতাগুলো বিরাট জোর জোর নড়ছে, তখন ইট ইজ অ্যাবনর্মাল। তা দেখো রাত্রিবেলাটাও একটা ন্যাচারাল জিনিস, গাছটাও ন্যাচারাল জিনিস।
গাছের নড়াটাও ন্যাচারাল, কিন্তু এটাকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় তাহলেই সেটা সুপার ন্যাচারাল হয়ে যায়। সেই কারণে কোলরিজকে বলা হয় দ্য মাস্টার অফ সুপার ন্যাচারালিজম। তাহলে তার ইম্পর্টেন্ট ওয়ার্ক গুলো কি কি? তার দেখো যে ইম্পর্টেন্ট ওয়ার্ক গুলো, প্রথমেই পাচ্ছি আমরা তার একটা নিউজ পেপার। তিনি এবং সাউদে মিলে পাবলিশ করেছিলেন 1796 একটা নিউজ পেপার, যার নাম হচ্ছে দ্য ওয়াচম্যান। সেকেন্ড আমরা কি পাচ্ছি? সেকেন্ড পাচ্ছি 1796 পাবলিশড হয় একটা পোয়েটিক্যাল ওয়ার্ক, যার নাম হচ্ছে পোয়েমস অন ভ্যারিয়াস সাবজেক্টস। থার্ড আমরা কি পাচ্ছি? থার্ড পাচ্ছি আমরা লিরিক্যাল ব্যালাডস। আমরা আগেই জানি যে লিরিক্যাল ব্যালাডস যেটা 1798 পাবলিশড হয়, সেখানে কোলরিজ কোলাবোরেশন করেছিলেন কার সাথে? ওয়ার্ডসওয়ার্থের সাথে। ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ এনারা কোলাবোরেট করে পাবলিশ করেছিলেন 1798 এর লিরিক্যাল ব্যালাডস। তাহলে সেই লিরিক্যাল ব্যালাডস আমরা পেয়ে গেলাম। এই লিরিক্যাল ব্যালাডস এর ভেতরে কোলরিজের একটা বিখ্যাত কবিতা আছে, সেই কবিতার নাম হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার। দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার সেটা কিন্তু এই লিরিক্যাল ব্যালাডসে 1798 পাবলিশড হয়। তো চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট কি দেখতে পাচ্ছি? নেক্সট দেখতে পাচ্ছি দেখো আমরা ক্রিসাবল। ক্রিসাবল একটা কোলরিজের বিখ্যাত কবিতা। এই ক্রিসাবল কবিতাটার বেসিক্যালি দুটো পার্ট আছে। এটা একটা আনফিনিশড ওয়ার্ক, টোটাল দ্য কোলরিজ কমপ্লিট করেন। এই ক্রিসাবলটা পাবলিশড হয় 1816 1816 সালে পাবলিশড হয়, কিন্তু লেখা হয় আগে। এর পার্ট ওয়ানটা লেখা হয় 1797 এবং এর যে পার্ট টু সেটা লেখা হয় 1800। তাহলে 1800 সালে লেখা হয় পার্ট টু এবং 1797 সালে লেখা হয় পার্ট ওয়ান, এবং এই ক্রিসাবল কবিতাটা পাবলিশড হয় 1860। 5 নম্বরে আমরা কি পাচ্ছি? 5 নম্বরে আমরা পাচ্ছি কুবলা খান। এই কুবলা খান এরও একটা ইম্পর্টেন্ট বা ফুল টাইটেল আছে। এই টাইটেলটা কি? আ ভিশন ইন এ ড্রিম, আ ফ্র্যাগমেন্ট। কুবলা খানের আরো একটা টাইটেল বা সাবটাইটেল, সেটা হচ্ছে কি? আ ভিশন ইন এ ড্রিম, আ ফ্র্যাগমেন্ট। এই কুবলা খান লেখা হয় 1797 এবং এটা পাবলিশড হয় 1816 1816 সালে। 6 নম্বর দেখো আমরা পাচ্ছি বায়োগ্রাফিয়া লিটেরারিয়া। এই বায়োগ্রাফিয়া লিটারেরিয়া এটা একটা প্রোজ ওয়ার্ক, এটা কিন্তু কোনো পোয়েট্রি নয়, এটা একটা ক্রিটিক্যাল প্রোজ ওয়ার্ক। ঠিক যেমন ওয়ার্ডসওয়ার্থ লিরিক্যাল ব্যালাডসে প্রিফেসটা লিখেছিলেন প্রোজে, এটাও কিন্তু আমাদের কোলরিজের একটা প্রোজ ওয়ার্ক। এর একটা ফুল টাইটেল আছে। ফুল টাইটেলটা হচ্ছে বায়োগ্রাফিক্যাল স্কেচেস অফ মাই লিটারারি লাইফ অ্যান্ড ওপিনিয়ন্স। এটা পাবলিশড হয় কখন? 1817। এটার দুটো ভলিউম আছে এবং টোটাল দুটো ভলিউম মিলিয়ে 23 চ্যাপ্টার্স আছে। 23টা চ্যাপ্টার্স আছে এবং দুটো ভলিউম আছে। এটা বেসিক্যালি একটা প্রোজ ওয়ার্ক বা ক্রিটিক্যাল ওয়ার্ক। এখানে কোলরিজ তার যে পোয়েটিক থিওরি, সেই পোয়েটিক থিওরি, যাকে এসেমপ্লাস্টিক থিওরি বলা হয়ে থাকে, সেই থিওরি তিনি এখানে কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট করছেন। তাহলে আমরা কোলরিজকে পেয়ে গেলাম। তো কোলরিজকে পাওয়ার পর দেখো আমরা নেক্সট রাইটারে চলে যাই। তো আমাদের নেক্সট রাইটারকে, নেক্সট রাইটারের নাম হচ্ছে আমাদের রবার্ট সাউদে। সাউদের জন্ম হচ্ছে 1774 1774 সালে জন্ম, এবং এনার মৃত্যু হচ্ছে কখন? 1843 1843 সালে। সাউদের লেখা কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ক আছে, সেই ওয়ার্কগুলো কি কি দেখো। সাউদের লেখা প্রথম ইম্পর্টেন্ট ওয়ার্কের নাম হলো জোয়া অফ আর্ক, যেটা 1798 পাবলিশড হয়। এটা একটা এপিক পোয়েম, এটা একটা এপিক মহাকাব্য। এই যে কবিতাটার আইডিয়াটা,
সাউদের মাথায় কি করে এলো? সাউদে গ্রসভেনর বেডফোর্ড নামে একটা লোকের সাথে একদিন আলোচনা করছিলেন কিছু একটা বিষয় নিয়ে। তো সেই আলোচনা করতে করতেই কিন্তু তার মাথাতে এই আইডিয়াটা চলে আসে যে তাকে এই কবিতা লিখতে হবে। এই 1798-এ তিনি এই এপিক পোয়েম জুয়া অফ আর্ক পাবলিশ করেন। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে তার একটা প্রোজ ওয়ার্ক। তার যে প্রোজ ওয়ার্ক, সেই প্রোজ ওয়ার্কটার নাম হচ্ছে দ্য লাইফ অফ নেলসন, যেটা পাবলিশড হয় 1830। এই দ্য লাইফ অফ নেলসন এটা একটা বেসিক স্টাইলে লেখা হয়েছে। এই স্টাইলটাকে বলা হয়ে থাকে মিডল স্টাইল। এটা একটা এসে লেখার স্টাইল, এবং এই এসেটা যে স্টাইলে লেখা হয়েছে তাকে বলা হয়ে থাকে মিডল স্টাইল, দ্য লাইফ অফ নেলসন, যেটা পাবলিশড হয় 1830। তো চলো নেক্সট আমরা কি পাচ্ছি দেখি। নেক্সট আমরা পাচ্ছি আমাদের লর্ড বাইরনকে। তার পুরো নাম হচ্ছে জর্জ গর্ডন লর্ড বাইরন। তার জন্ম হচ্ছে কখন? 1788, 1788 সালে। মৃত্যু হচ্ছে কখন? 1824, 1824 সালে। এই বাইরনকে বলা হয়ে থাকে দ্য ম্যান অফ লিবার্টি। দ্য ম্যান অফ লিবার্টি হচ্ছে কে? আমাদের বাইরন। এই বাইরনের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ক চলো আমরা জেনে নিই। প্রথম যে বাইরনের ইম্পর্টেন্ট ওয়ার্ক, সেটার নাম হচ্ছে আওয়ার্স অফ আইডলনেস। এটা তার জীবনের ফার্স্ট ভলিউম অফ পোয়েট্রি, যেটা পাবলিশড হচ্ছে 1807। তখন বাইরনের বয়স ওই 19 বছর। এখানে কি রয়েছে? এখানে অনেকগুলো ছোট কবিতা আছে। এই ছোট কবিতাগুলো নিয়ে আওয়ার্স অফ আইডলনেস তিনি মানে কি বলবো কম্পোজ করে। এই আওয়ার্স অফ আইডলনেস তিনি একটু ইমিটেশন করে লিখেছেন। কাদের ইমিটেশন করেছেন, কাদের কপি করেছেন, বা কাদেরকে দেখে ইন্সপায়ার হয়ে লিখেছেন? ক্লাসিক্যাল রোমান পোয়েটস বা ক্লাসিক রোমান পোয়েটস, রোমের যারা প্রাচীন রাইটার বা বিশেষ করে পোয়েটস, তাদেরকে ইমিটেট করে কিন্তু তিনি আওয়ার্স অফ আইডলনেস লিখেছেন। তাহলে বাইরনের প্রথমটা পেয়ে গেল। সেকেন্ড দেখি। সেকেন্ড বাইরনের যেটা পাচ্ছি সেটার নাম হচ্ছে ইংলিশ বার্ডস অ্যান্ড স্কচ রিভিউয়ার্স। এটা একটা স্যাটাইরিক্যাল পোয়েম, যেটা পাবলিশড হচ্ছে 1809-এ। বেসিক্যালি এই কবিতাটা হিরোইক কাপলেটে লেখা হয়েছে, এবং বাইরন এই কবিতাটা কার কাছ থেকে ইন্সপায়ার হয়ে বা ইমিটেট করে লিখছেন? তিনি আলেকজান্ডার পোপের কাছ থেকে। আলেকজান্ডার পোপের লেখা দ্য ডানসিয়ার্ড বলে একটা ওয়ার্ক আছে, এই ডানসিয়ার্ডের ওপর ইন্সপায়ার হয়ে কিন্তু তিনি এই ইংলিশ বার্ডস অ্যান্ড স্কচ রিভার্সটা লিখছেন। এখানে তিনি কি করছেন? এই রাইটিংটাতে বাইরন বেসিক্যালি অ্যাটাক করছেন। কাদেরকে অ্যাটাক করছেন? রেইনিং পোয়েটস অফ রোমান্টিসিজম। সেই সময়কার ইম্পর্টেন্ট যারা রোমান্টিক পোয়েট, বিশেষ করে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ, এই ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজকে অ্যাটাক করছেন কে? আমাদের ইংলিশ বার্ডস অ্যান্ড স্কচ রিভিউয়ার্সে বাইরন। এছাড়াও তিনি ফ্রান্সিস জেফ্রি নামে একজন এডিটর, যিনি এডিনবার্গ রিভিউ নামে একটা নিউজ ম্যাগাজিনের এডিটর ছিলেন, সেই এডিটরকেও তিনি কিন্তু অ্যাটাক করছেন তার ইংলিশ বার্ডস অ্যান্ড স্কচ রিভিউয়ার্স। তো চলো আমরা সেকেন্ড পেয়ে গেলাম, আমরা থার্ড জায়গায় চলে যাই। আমরা থার্ড দেখছি বাইরনের যে রাইটিং, তার নাম হচ্ছে চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ। এটা বেসিক্যালি একটা লং ন্যারেটিভ পোয়েম। এটা একটা কি? লং ন্যারেটিভ পোয়েম। এটার 4টে পার্ট আছে। এই 4টে পার্ট বিভিন্ন সময়ে পাবলিশড হয়। পার্ট 1 এবং পার্ট 2 বা ক্যান্টো 1 এবং ক্যান্টো 2
সেই দুটো পাবলিশড হয় 1812 এ। ক্যান্টো 3 পাবলিশড হয় 1816 এ, আর ক্যান্টো 4 পাবলিশড হয় 1818। এই চাইল্ড হ্যারল্ড, এই কবিতাটা ডেডিকেট করা হয়েছে ইয়ান্তি নামে একজনকে। এই কবিতায় বায়রন বেসিক্যালি কি দেখিয়েছেন, একটা মেলানকলি, একটা দুঃখ এবং একটা ডিসইলিউশনমেন্ট, একটা হতাশা। কিসের পর? পোস্ট ওয়ার। দেখো আমরা ব্যাকগ্রাউন্ডে প্রথমেই পেয়েছি যে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে রোমান্টিক পিরিয়ডে। তাছাড়াও নেপোলিয়নের সাথে যে যুদ্ধ, তার কথাও পেয়েছি আমরা। তো এই নেপোলিয়নিক যে ওয়ার বা এই যে ফ্রান্স ইংল্যান্ড যুদ্ধ বা এই যে রেভলিউশন গুলো, তার পরবর্তী যে মেলানকলিক সিচুয়েশন বা ডিসইলিউশনমেন্ট, তাকে কিন্তু প্রেজেন্ট করছে কে? আমাদের এই চাইল্ড হ্যারল্ড পিলগ্রিমেজ। এই যে কবিতার টাইটেলটা, এই টাইটেলটা কোত্থেকে এসেছে? এখানে তো একটা চাইল্ড বলে টার্ম আছে। এই চাইল্ড টার্মটা একটা মধ্যযুগীয় টার্ম। এই চাইল্ড কথার মানে হলো যে একজন ইয়ং ম্যান যে নাইটহুড উপাধির জন্য মনোনীত হয়েছে। একজন ইয়াং ম্যান যাকে নাইটহুড উপাধি দেওয়া হবে, তার জন্য তাকে নমিনেট করা হয়েছে, তাকে বলা হতো কি? চাইল্ড। তাহলে দেখো, চাইল্ড হ্যারল্ড পিলগ্রিমেজ আমরা বায়রনের পেয়ে গেলাম। আমরা নেক্সট কি দেখতে পাচ্ছি? নেক্সট আমরা দেখতে পাচ্ছি তার 4 নম্বর ওয়ার্ক, যার নাম হচ্ছে দ্য ভিশন অফ জাজমেন্ট, যেটা 1822 এ পাবলিশড। এটাও একটা স্যাটাইরিক্যাল পোয়েম। এটা লেখা হয়েছে ওটাভা রিমাতে। এই ওটাভা রিমা একটা লেখার স্টাইল, স্ট্যাঞ্জার স্টাইল। স্ট্যাঞ্জার বিভিন্ন রকমের স্টাইল আছে। তোমরা আয়াম্বিক পেন্টামিটার পড়েছো, আয়াম্বিক হেক্সামিটার পড়েছো। এটাও একটা স্টাইল, এটাকে বলা হচ্ছে ওটাভা রিমা। এখানে তিনি কি দেখিয়েছেন? বায়রন এখানে স্যাটাইরিক্যাল ওয়েতে তিনি দেখিয়েছেন যে তখনকার যে রাজা, রোমান্টিক পিরিয়ডে যে রাজা, তার নাম হচ্ছে জর্জ দ্য থার্ড। তিনি মারা গেছেন এবং তার আত্মা স্বর্গে গেছে, এবং স্বর্গে গিয়ে একটা ডিসপিউট, একটা ঝামেলা সৃষ্টি হয়েছে তার আত্মার সাথে স্বর্গের লোকের। এটাকে তিনি স্যাটাইরিক্যাল ভাবে প্রেজেন্ট করছেন, মানে তিনি স্যাটায়ার করছেন জর্জ দ্য থার্ড কে। এই যে দ্য ভিশন অফ জাজমেন্ট, এটা বেসিক্যালি আমাদের বায়রন লেখেন একটা রেসপন্স হিসাবে। কার রেসপন্স হিসাবে? সেই সময়কার পোয়েট, যাকে আমরা লেক পোয়েট বা ফার্স্ট জেনারেশন পোয়েটদের মধ্যে পেয়েছি, রবার্ট সাউদে, যিনি তখনকার পোয়েট লরিয়েট ছিলেন। পোয়েট লরিয়েট মানে সভাকবি। তবে ইংরেজ বা ইংল্যান্ড বরাবরই আমাদের রাজতন্ত্র, তো সেই রাজতন্ত্রের সভাকবি থাকবে। তো রবার্ট সাউদে, তিনি একজন পোয়েট লরিয়েট ছিলেন। তিনি এ ভিশন অফ জাজমেন্ট নামে একটি কবিতা লিখেছিলেন 1821 এ, যেখানে তিনি দেখিয়েছিলেন এই কিং জর্জের আত্মা মৃত্যুর পর স্বর্গে প্রচন্ড ট্রায়াম্ফ্যান্টলি এন্টার করছে, মানে জয় জয়কার ভাবে এন্টার করছে। সেটা তিনি দেখিয়েছিলেন কে? আমাদের সাউদে, আ ভিশন অফ জাজমেন্টে, যেটা 1821 এ পাবলিশ হয়। এটার রেসপন্সে, এটাকে স্যাটায়ার করে তিনি কিন্তু উল্টো কথা গাইছেন, বায়রন উল্টো কথা গাইছেন। তার নাম দিয়েছেন কি? দা ভিশন অফ জাজমেন্ট। দেখো, এ আর দায়ের মধ্যে গুলিয়ে যেও না, গুলিয়ে গেলে টোটাল কিন্তু ভুল হয়ে যাবে। এটা মনে রাখবে যে বায়রনেরটা হচ্ছে দা ভিশন অফ জাজমেন্ট 1822, আর সাউদেরটা হচ্ছে এ ভিশন অফ জাজমেন্ট 1821। তো চলো আমরা নেক্সট রাইটিং। নেক্সট রাইটিংটা হচ্ছে ডন জুয়ান। নেক্সট রাইটিংটা কি? ডন জুয়ান। এটাও একটা স্যাটাইরিক পোয়েম বা স্যাটাইরিক্যাল পোয়েম। এটা কার ওপর বেস করে? এটা একজন লিজেন্ডের ওপর বেস করে, যার নাম হচ্ছে ডন জুয়ান। কিন্তু বায়রন কি করেছেন? এই ডন জুয়ার গল্পটাকে একটু রিভার্স করে দিয়েছেন, একটু ঘুরিয়ে দিয়েছেন, নিজের মতো করে দিয়েছেন। দেখো, বেসিক্যালি আমরা যদি ডন জুয়ার লেজেন্ডটা পড়ি, গল্প পড়ি, তাহলে আমরা দেখতে পাবো যে ডন জুয়া ওয়াজ এ ওমেনাইজার। বাংলায় যাকে বলতে পারি মেয়ে পটাতে পছন্দ করতো কে? ডন জুয়া। কিন্তু বায়রন উল্টো করে লিখছেন। বায়রন বলছেন যে না, ডন জুয়া এরকম ছিল না। ডন জুয়া কেমন ছিল? সে ছিল এমন একজন মানুষ,
সে কোনো ওমেনাইজার ছিল না, কিন্তু সে ছিল এমন একজন মানুষ যাকে ইজিলি মেয়েরা পটিয়ে ফেলতে পারত। মানে মেয়েদের ওপর তিনি দোষ দিয়ে দিচ্ছে যে মেয়েরা যাকে ইজিলি সিডিউস করে দিত, ডন জুয়ার কোনো দোষ ছিল না। এটা বাইরন লিখছে। এটাকে বেসিক্যালি একটা এপিক পোয়েম বলা হয়। বাইরন নিজেই এই কবিতাটাকে বলছেন যে তার এই কবিতা ডন জুয়া হচ্ছে একটা এপিক স্যাটায়ার। দেখো কোট আনকোটের মধ্যে লেখা আছে। বাইরন এই কবিতাটাই টোটাল 17টা ক্যান্টো লেখার চেষ্টা করেছিলেন। তার মধ্যে তিনি কিন্তু 16টা ক্যান্টো কমপ্লিট করেছেন। 17টা ক্যান্টো লেখার আগেই তার মৃত্যু হয়ে গেছে। এবং প্রথম দুটো ক্যান্টো পাবলিশড হয় বেনামি, কোনো নাম ছাড়াই। বাইরন তার নাম দেননি, উইদাউট নেমিং, অ্যানোনিমাসলি 1819 পাবলিশড হয়। কিন্তু পাবলিশড হওয়ার পর ক্রিটিকরা কিন্তু প্রচন্ড পরিমাণে ক্রিটিসাইজড করে এই ওয়ার্কটাকে, এবং দেখাচ্ছে যে ডন জুয়াতে বাইরন টোটালি একটা ইমমরাল কন্টেন্টকে দেখিয়েছেন, যে একটা উমেনাইজারের গল্প দেখিয়েছেন, একটা চরিত্রহীন পুরুষের গল্প দেখিয়েছেন, কিন্তু তাকে চরিত্রহীন পুরুষটাকে বড় করে দেখিয়েছেন। তাই এটা প্রচন্ড পরিমাণে ক্রিটিসাইজড হয় আফটার দ্য পাবলিকেশন। তাহলে 5 নাম্বার পেয়ে গেলাম আমরা ডন জুয়ান। নেক্সট দেখি আমরা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি আমাদের 6 নাম্বার ওয়ার্ক, যেগুলো হচ্ছে ড্রামা। দুটো ড্রামা কার লেখা গো? বাইরনের লেখা। বাইরন ড্রামা লিখেছিলেন। বাইরন যে দুটো ড্রামা লিখেছিলেন সেই দুটো ড্রামার নাম হলো, প্রথমটার নাম হচ্ছে দ্য চিফ আর ম্যানফ্রেড, যেটা 1817 পাবলিশড হচ্ছে। আরেকটা হচ্ছে 1821 পাবলিশড হচ্ছে, তার নাম হচ্ছে কেইন। এগুলো কোনো কবিতা নয়, এগুলো হচ্ছে কবিতা। এগুলো কোনো কবিতা নয়, এগুলো হচ্ছে ড্রামা। কার লেখা ড্রামা? এগুলো হচ্ছে আমাদের বাইরনের লেখা দুটো ড্রামা। একটা হচ্ছে দ্য চিফ আর ম্যানফ্রেড 1817, একটা হচ্ছে কেইন, যেটা 1821 পাবলিশড হয়। এই দুটোই হচ্ছে ড্রামা। তো দেখো নেক্সট আমরা কাকে পাচ্ছি? নেক্সট পাচ্ছি আমরা পিবি শেলি বা পার্সি বাইসি শেলিকে। শেলির জন্ম কখন? 1792। মৃত্যু কখন? 1822। শেলিকে বলা হয়ে থাকে দ্য ম্যান অফ ফ্রি থটস অ্যান্ড ফ্রিডম, কারণ শেলির মধ্যে আমরা সবসময় একটা ফ্রি থট খুঁজে পাই, এবং তিনি সবসময় ফ্রিডমের কথা বলছেন। তার ওয়েস্ট উইন্ড কবিতাটা যদি পড়ো, ওয়েস্ট উইন্ড কবিতাতে এই ফ্রি থট এবং ফ্রিডমকে আমরা খুব ভালোভাবে দেখতে পাই। তাহলে শেলির ইম্পর্টেন্ট ওয়ার্কগুলো কি কি? তাহলে প্রথমে দেখো শেলির ফার্স্ট যে ইম্পর্টেন্ট ওয়ার্ক, তার নাম হচ্ছে দ্য নেসেসিটি অফ এথেইজম। এটা একটা এসে, এটা কিন্তু কবিতা নয়, এটা একটা এসে। এই এসেটা কিসের ওপর? এথেইজমের ওপর। এথেইজম মানে হলো কি? যারা ঈশ্বরে বিশ্বাসী করেন না, যারা ঈশ্বরে বিশ্বাসী নন, তাদেরকে এথেইস্ট বলা হয়। তো শেলি এই নেসেসিটি অফ এথেইজমে তিনি দেখাচ্ছেন যে কিভাবে অর্থোডক্স রিলিজিয়ন সমাজকে আস্তে আস্তে খোকলা করে দিচ্ছে। তিনি তার বিরুদ্ধে কথা বলছেন। এটা কত সালে পাবলিশড হচ্ছে? 1811 সালে। কে কে পাবলিশ করছে? চার্লস এবং উইলিয়াম ফিলিপস নামে দুজন। কিন্তু এটা পাবলিশ করার পর শেলির জীবনে কিন্তু একটা ভয়ানক দিক নেমে আসে। শেলি যখন এটা পাবলিশ করেন তখন তিনি অক্সফোর্ডের ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট। এই কারণে, এটা পাবলিশ করার কারণে শেলিকে কিন্তু অক্সফোর্ড থেকে এক্সপেল করে দেওয়া হয়। এই নেসেসিটি অফ অ্যাথেইজম এটা পাবলিশ করার কারণে রিলিজিয়াস যারা লোক তাদের আঁতে ঘা লাগে, তারা কিন্তু অক্সফোর্ডকে প্রেসারাইজ করে শেলিকে এক্সপেল করতে বাধ্য করে দেন। তা দেখো প্রথম ইম্পর্টেন্ট ওয়ার্ক দ্য নেসেসিটি অফ এথেইজম পেলাম। এখানেই আমরা বুঝে গেলাম যে শেলি কেমন ফ্রি থিঙ্কিং এর মানুষ। নেক্সট ওয়ার্ক দেখো। নেক্সট ওয়ার্কের নাম হচ্ছে দ্য রিভোল্ট অফ ইসলাম, যেটা 1818 পাবলিশড হচ্ছে। রিভোল্ট অফ ইসলাম নামে পাবলিশড হচ্ছে কত সালে? 1818 সালে। এর আগে এর অন্য নাম ছিল। কি নাম ছিল সেগুলো আমরা দেখি। দেখো বেসিক্যালি এখানে 12 ক্যান্টোজ আছে, 12টা ক্যান্টো আছে, এবং এটা লেখা হয় 1817 সালে। এটা একটা কবিতা।
এবং এই কবিতাটা যখন প্রথমবার পাবলিশড হয় 1817 সালে, তখন এর টাইটেল ছিল লিওন অ্যান্ড সিনথা, অর দ্য রেভলিউশন অফ দ্য গোল্ডেন সিটি, আ ভিশন অফ দ্য 19th সেঞ্চুরি। কে পাবলিশ করে? চার্লস এবং জেমস অলিয়ার নামে দুজন লোক। কখন পাবলিশ করে? ডিসেম্বর 1870। তখন কিন্তু দ্য রিভোল্ট অফ ইসলাম ছিল না। পরবর্তী ক্ষেত্রে এটা যখন 1818-এ পাবলিশড হয়, 1818 সালে পাবলিশড হয়, তখন এর টাইটেল হয়ে যায় দ্য রিভোল্ট অফ ইসলাম। তাহলে এটা পেয়ে গেলাম আমরা। আমরা নেক্সট সেলির কি পাচ্ছি দেখি। নেক্সট আমরা সেলির পাচ্ছি প্রমিথিউস আনবাউন্ড নামে একটা ড্রামা। এটা কিন্তু কবিতা নয়, এটা হচ্ছে একটা লিরিক্যাল ড্রামা, যেটার মধ্যে 4টে অ্যাক্ট আছে। এটা একটা 4 অ্যাক্ট লিরিক্যাল ড্রামা, বা এটাকে আমরা ক্লোজেট ড্রামাও বলে থাকি। কি বলে থাকি? ক্লোজেট ড্রামা। এর মধ্যে পোয়েটিক্যাল কোয়ালিটি আছে, কিন্তু এটা বেসিক্যালি একটা ড্রামা। এটা পাবলিশড হচ্ছে কখন? 1820-তে। এই যে স্টোরিটা, এই প্রমিথিউস আনবাউন্ড, এই স্টোরিটা কার উপর বেস করে লেখা? দেখো, বেসিক্যালি এটা একটা ক্লাসিক্যাল রাইটিং বা একটা গ্রিক মাইথোলজি, তার উপর বেস করে লেখা। তো এই ক্লাসিক্যাল রাইটিংটা এই প্রমিথিউস সম্পর্কে যে লিখেছিলেন, তার নাম হচ্ছে অ্যাসকাইলাস। এই অ্যাসকাইলাসের একটা ড্রামা আছে, একটা ট্রায়োলজি আছে, 3টে ড্রামার অংশ। তার নাম হচ্ছে প্রমেথিয়া। প্রমেথিয়া নামে একটি ড্রামা আছে, একটা ট্রায়োলজি আছে আমাদের অ্যাসকাইলাসের লেখা। সেখান থেকে ইন্সপায়ার হয়ে শেলি কি লিখলেন? প্রমিথিউস আনবাউন্ড লিখলেন। এই প্রমিথিউস আনবাউন্ড, যেটা 1820-তে পাবলিশড হচ্ছে, এই প্রমিথিউস আনবাউন্ড এই সিরিজের মধ্যে বা এই কালেকশনের মধ্যে শেলির বিখ্যাত দুটো কবিতা দেখতে পাওয়া যায়। একটা নাম হচ্ছে কি গো? ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, আর একটা নাম হচ্ছে টু এ স্কাইলার। এই টু এ স্কাইলার এবং ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এই দুটো কবিতাও কিন্তু এই প্রমিথিউস আনবাউন্ডের সাথে 1820 সালেই পাবলিশড হয়। এই প্রমিথিউস আনবাউন্ড তাহলে কার উপর ইন্সপায়ার হয়েছে? অ্যাসকাইলাসের একটা ট্রায়োলজি, যার নাম হচ্ছে প্রমেথিয়া, তার উপর ইনফ্লুয়েন্সড হয়ে আমাদের শেলি লিখেছেন। তো চলো আমরা 4 নম্বরে চলে যাই। আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি দ্য চেঞ্চি। চেঞ্চি নামে একটি আমাদের নাটক। এটাও একটা নাটক। এই চেঞ্চির পুরো টাইটেল আছে। চেঞ্চির পুরো টাইটেল কি? দ্য চেঞ্চি, আ ট্র্যাজেডি ইন 5 অ্যাক্টস। এটা বেসিক্যালি একটা ট্র্যাজেডি। এটা লেখা হয় এবং পাবলিশড হয় 1819-এ। 1819 সালে লেখা হয় এবং 1819 সালে পাবলিশড হয়। এটা একটা ভার্স ড্রামা। এটাও একটা ড্রামা। এখানে কতগুলো অ্যাক্ট আছে? 5টা অ্যাক্ট আছে। এই যে চেঞ্চি, এই চেঞ্চির গল্পটা আমাদের শেলি কোথায় পাচ্ছেন? শেলি এটা ইন্সপায়ার হচ্ছেন একটা রিয়েল ইটালিয়ান ফ্যামিলি থেকে। একটা রিয়েল ইটালিয়ান ফ্যামিলি থেকে ইন্সপায়ার হয়ে লিখছেন, যে ফ্যামিলিটার নাম হচ্ছে দ্য হাউস অফ চেঞ্চি। এই দ্য হাউস অফ চেঞ্চি থেকে ইন্সপায়ার হয়ে শেলি লিখছেন তার 1819-এর নাটক, যেটা 5টা অ্যাক্টে বিভক্ত, দ্য চেঞ্চি এ ট্র্যাজেডি ইন 5 অ্যাক্টস। তাহলে 4 নম্বরে চেঞ্চি পেলাম। 5 নম্বরে কি পাচ্ছি দেখি। আমরা 5 নম্বরে পাচ্ছি অ্যাডোনিস। অ্যাডোনিসের একটা পুরো টাইটেল আছে। পুরো টাইটেল কি? অ্যাডোনিস, অ্যান এলিজি অন দ্য ডেথ অফ জন কিটস, অথর অফ এন্ডিমিয়ন, হাইপেরিয়ন, এটসেট্রা। এটা বেসিক্যালি একটা এলিজি। এটা কেমন এলিজি? পাস্তোরাল এলিজি। এটা কার জন্য লেখা? দেখো, এলিজি কোনো নিয়ার বা ডিয়ার ওয়ানের জন্য লেখা হয়, তার মৃত্যুতে লেখা হয়। এটা লেখা হচ্ছে বেসিক্যালি জন কিটসের জন্য। শেলির বন্ধু জন কিটস, যিনি 1821-এ মারা যান। 1821-এ জন কিটস যখন মারা যান, তার মৃত্যুকে ঘিরে তিনি লেখেন। কে লেখেন? আমাদের শেলি লেখেন অ্যাডোনিস। এই যে অ্যাডোনিস কবিতাটা, এখানে টোটাল 495 লাইনস আছে এবং 55 স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জাস আছে। স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জাস মানে কি? স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জাস মানে হচ্ছে যে স্ট্যাঞ্জা ফর্মটাকে আমাদের এলিজাবেথান রাইটার
এডমান্ড স্পেন্সার আবিষ্কার করেছিলেন, তাকে বলা হয় স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা। তাহলে 495 লাইনস ইন 55 স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা, মানে 55টা স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা আছে, যার মধ্যে 495টা লাইন রয়েছে। এই অ্যাডোনিস বেসিক্যালি সেলির মৃত্যুর ওপর লেখা, কিটসের মৃত্যুর ওপর লেখা। কে লিখেছেন? সেলি লিখেছেন। কিটসের মৃত্যুর ওপর সেলি লিখেছেন অ্যাডোনিস। সেলি কার কাছ থেকে ইন্সপায়ার হচ্ছেন স্টাইলটা? তিনি স্টাইলটা ইন্সপায়ার হচ্ছেন জন মিল্টনের কাছ থেকে, কারণ জানি জন মিল্টনেরও একটা কি আছে, এলিজি আছে, যার নাম হচ্ছে লিসিডাস। তো জন মিল্টনের যে লিসিডাস নামে এলিজিটা আছে, তার ওপর ইন্সপায়ার হয়ে কিটসের মৃত্যুতে সেলি কিন্তু এটা লিখছেন 1821-এ। তো চলো আমরা অ্যাডোনিস পেয়ে গেলাম, আমরা নেক্সট জায়গায় যাই। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সেলির 6 নাম্বার যে রাইটিং, তার নাম হচ্ছে এ ডিফেন্স অফ পোয়েট্রি। এই যে এ ডিফেন্স অফ পোয়েট্রি, এটা কিন্তু কোনো কবিতা নয়, এটা একটা ক্রিটিক্যাল এসে। ঠিক যেমন ফিলিপ সিডনি তোমরা দেখেছো, এলিজাবেথেন পিরিয়ডে ফিলিপ সিডনি লিখেছিলেন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এখানেও সেলি লিখছেন এ ডিফেন্স অফ পোয়েট্রি। এটা লেখা হচ্ছে কখন? 1821। কিন্তু এটা পাবলিশড হচ্ছে সেলির মৃত্যুর পর 1840-তে, 1840 সালে পাবলিশড হচ্ছে, মানে পস্থমাসলি মৃত্যুর পর পাবলিশড হচ্ছে। এটা যে কালেকশনটার আন্ডারে পাবলিশড হচ্ছে, সেই কালেকশনটার নাম হচ্ছে এসেস, লেটার্স ফ্রম অ্যাব্রড, ট্রান্সলেশনস অ্যান্ড ফ্র্যাগমেন্টস, এটার আন্ডারে পাবলিশড হচ্ছে কত সালে? আমাদের 1840-তে। এখানে কি দেখতে পাওয়া যাচ্ছে? দেখো, এটা বেসিক্যালি কবিতাকে কি করছে? কবিতাকে তুলে ধরছে। এখানে সেলি বলছেন তার বিখ্যাত কমেন্ট যে পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটরস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটরস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে পোয়েটসরা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের লেজিসলেটরস। ওয়ার্ল্ডটাকে পরিচালনা করে কারা? পোয়েটরা। কে বলছেন? সেলি বলছেন। এটা বেসিক্যালি লেখা হয় একটা রেসপন্সে। কার রেসপন্সে গো? তখনকার সেলির একজন বন্ধু, তার নাম হচ্ছে থমাস লাভ পিকক। তিনি একটা আর্টিকেল পাবলিশ করেছিলেন, যে আর্টিকেলটার নাম হচ্ছে দ্য 4 এজেস অফ পোয়েট্রি, যেটা 1820-তে পাবলিশড হয়, 1820 সালে পাবলিশড হয়। থমাস লাভ পিকক কি করেছিলেন? তার এই 4 এজেস অফ পোয়েট্রিতে কবিতাকে তিনি একটু ক্রিটিসাইজ করেছিলেন। তো কবিতাকে ক্রিটিসাইজ করার জন্য, কবিতাকে ডিফেন্স দেওয়ার জন্য, কবিতার জন্য আমাদের সেলি লিখেছেন আর ডিফেন্স অফ পোয়েট্রি, যেটা 1821-এ পাবলিশড। ঠিক যেমন আমাদের ফিলিপ সিডনি লিখেছিলেন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি স্টিফেন গসনকে রিপ্লাই দেওয়ার জন্য, এখানেও সেলি লিখছেন আর ডিফেন্স অফ পোয়েট্রি কাকে রিপ্লাই দেওয়ার জন্য? থমাস লাভ পিককে রিপ্লাই দেওয়ার জন্য। তাহলে আমরা আর ডিফেন্স অফ পোয়েট্রি পেয়ে গেলাম। নেক্সট চলো চলে যাই। নেক্সট আমরা দেখতে পাচ্ছি জন কিটসকে। জন কিটসের জন্ম কখন? 1795। মৃত্যু কখন? 1821। মাত্র 26 বছর বয়সে মারা যান। কেন মারা যান? টিবি রোগে মারা যান, টিউবারক্লোসিস রোগে মারা যান। কে? আমাদের জন কিটস। জন কিটসকে বলা হয়ে থাকে দ্য লাভার অফ নেচার, প্রকৃতির প্রেমিক। তিনি প্রকৃতিকে একটা সুন্দরী নারীর সাথে তুলনা করেছেন এবং সুন্দরী নারী রূপে ভালোবেসে গেছেন প্রকৃতিকে। কে গো? জন কিটস। সেই কারণে তাকে বলা হয়ে থাকে দ্য লাভার অফ নেচার। তার ইম্পর্টেন্ট ওয়ার্কগুলো কি? তার প্রথম ইম্পর্টেন্ট ওয়ার্কের নাম হচ্ছে ইমিটেশনস অফ স্পেন্সার। ইমিটেশন অফ স্পেন্সার, যেটা লেখা হচ্ছে 1813 সালে এবং পাবলিশড হচ্ছে 1817 সালে। এটা যে ভলিউমে পাবলিশড হচ্ছে, সেই ভলিউমটার নাম হচ্ছে পোয়েমস। পোয়েমস নামে একটা ভলিউম তার আন্ডারে পাবলিশড হচ্ছে। এটা বেসিক্যালি এডমান্ড স্পেন্সারের যে রাইটিং ম্যানার, সেই ম্যানারের ওপর ইনফ্লুয়েন্সড হয়ে আমাদের কিটস কিন্তু এই ইমিটেশন অফ স্পেন্সার লিখছেন। তাহলে কিটসের আমরা প্রথম রাইটিং পেয়ে গেলাম।
তো চলো আমরা দ্বিতীয় রাইটিং এ চলে যাই। দ্বিতীয় রাইটিং এর নাম হচ্ছে এন্ডিমিয়ন। এই যে এন্ডিমিয়ন, এটা কিডস কখন পাবলিশ করছেন? 1818, 1818 সালে। এই এন্ডিমিয়ন কিসে লেখা হয়েছে? এটা লেখা হয়েছে হিরোইক কাপলেট, বা যাকে বলা হয়ে থাকে রাইমিং কাপলেটস ইন আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টামিটারের রাইমিং কাপলেটকে বলা হয়ে থাকে হিরোইক কাপলেট। এই এন্ডিমিয়ন, এটা যে কিডস লিখেছেন, কিসের উপর বেস করে? এটাও একটা গ্রিক মাইথোলজির উপর বেস করে। কার মাইথোলজি? এন্ডিমিয়ন নামে একটি সেফার্ডের মাইথোলজি। এন্ডিমিয়ন ছিল গ্রিক মাইথোলজিতে একজন সেফার্ড, যাকে ভালোবেসে ফেলে কে গো? একজন গডেস, একজন দেবী। তার নাম হচ্ছে মুন গডেস, চাঁদের দেবী সেলিন। এই সেলিন এবং এন্ডিমিয়নের যে প্রেম কথা বা প্রেম গাথা, সেটাকেই কিন্তু আমাদের কিডস তার কবিতা এন্ডিমিয়নে তুলে ধরছে। আবার এই এন্ডিমিয়নের যে স্টাইল, রাইটিং স্টাইলটা আমাদের কিডস থেকে পেয়েছেন? পেয়েছেন দুজন রাইটারের কাছ থেকে। একটা হচ্ছে আমাদের ড্রেটনের কাছ থেকে। ড্রেটনের একটা রাইটিং আছে, তার নাম হচ্ছে দ্য ম্যান ইন দ্য মুন, এই রাইটিংটা থেকে। আরেকটা হচ্ছে ফ্লেচারের একটা রাইটিং আছে, যার নাম হচ্ছে দ্য ফেথফুল সেফারড্রেস। এই দুটো রাইটিং থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু, এবং গ্রিক মাইথোলজির গল্পটা জেনেই কিন্তু আমাদের কিডস লিখছেন এন্ডিমিয়ন। এই কবিতাটা টোটালি একটা এপিক কবিতা, এটা একটা এপিক লাইক পোয়েম আমরা বলতে পারি। তো চলো আমরা এন্ডিমিয়ন পেয়ে গেলাম, আমরা কিডসের নেক্সট দেখি। তো নেক্সট আমরা কিডসের পাচ্ছি ইসাবেলা অর দ্য পট অফ বেসিল। তাহলে ইসাবেলার দুটো টাইটেল আছে, হয় একে ইসাবেলা বলা হয় বা বলা হয়ে থাকে পট অফ বেসিল। এটা পাবলিশড হচ্ছে কখন? 1818-এ, 1818 সালে। এটাও একটা ন্যারেটিভ পোয়েম, বর্ণনামূলক কবিতা। এর যে গল্পটা কিডস থেকে পাচ্ছেন? এর গল্পটা কিডস পাচ্ছেন বোকাসিও নামে একজন রাইটার ছিল, সেই বোকাসিওর বিখ্যাত লেখা ডেকামেরন থেকে। ডেকামেরনের চ্যাপ্টার 4 স্ট্যাঞ্জা 5, সেখান থেকে তিনি ইসাবেলার গল্প পাচ্ছেন বা পট অফ বেসিলের গল্প পাচ্ছেন। এই ইসাবেলা বা পট অফ বেসিলকে বলা হয়ে থাকে, এটা একটা প্রিকার্সল বা প্রিফেস। কিসের প্রিফেস? সেলির যে পরবর্তী কবিতা, যার নাম হচ্ছে দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস, এটার একটা প্রিফেস হচ্ছে কোনটা? আমাদের এই ইসাবেলা। এই ইসাবেলা 1818-এ লেখা হয়, এবং এটা পাবলিশড হয় কখন? 1820-তে পাবলিশড হয়। এটা পাবলিশড হয় কখন? 1820-তে পাবলিশড হয়। এবং এটা লেখা হয়েছে যে ফর্মে, সেই ফর্মটাকে বলা হয়ে থাকে ওটাভা রিমা। তাহলে ইসাবেলা বা পট অফ বেসিল লেখা হচ্ছে 1818, এটা পাবলিশড হচ্ছে 1820-তে, এবং এটা ওটাভা রিমাতে লেখা, এবং এটা বোকাসিওর ডেকামেরন থেকে ইন্সপায়ার হয়ে লিখেছেন আমাদের কিডস। এবং এই যে কিডসের এই লেখাটা, এই লেখাটা হচ্ছে তার পরবর্তী যে রাইটিং দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস, তার একটা প্রিফেস। প্রিফেস আমরা বলতেই পারি। তো চলো আমরা কিডসের নেক্সট রাইটিং এ চলে যাই। কিডসের আমরা যে নেক্সট রাইটিং, সেই রাইটিং এর নাম দেখছি হাইপেরিয়ন। হাইপেরিয়ন কেমন? একটা অ্যাবান্ডান্ট এপিক পোয়েম। কিডস এটা লিখতে লিখতে ছেড়ে দেন। কিডস কি করে? লিখতে লিখতে ছেড়ে দেন। এটা বেসিক্যালি একটা এপিক। এটা কিসের ওপর বেস করে হয়েছে? এটা টাইটানোম্যাসিয়ার ওপর বেস করে। টাইটানোম্যাসিয়া জিনিসটা কি? টাইটান ব্যাটেল। টাইটান হচ্ছে একটা রেস, গডদের একটা রেসের নাম হচ্ছে টাইটান। এই অলিম্পিয়ান গড এবং টাইটান গডদের মধ্যে যুদ্ধ হয়েছিল, যেখানে টাইটানরা হেরে যায় এবং অলিম্পিয়ান গডরা জিতে যায়, এবং তাদেরকে অলিম্পাস পর্বত থেকে তাড়িয়ে দেয়। কারা? অলিম্পিয়ান গড। এই যে টাইটানোমেসিয়া বা টাইটান ব্যাটেল, এর উপর বেস করে হাইপেরিয়ন লেখা, এটা একটা এপিক পোয়েম। এবং এই কবিতাটা আমাদের কিডস লিখতে শুরু করেন 1818, এবং লিখতে লিখতে তিনি মাঝপথে ছেড়ে দেন স্প্রিং মাসে 1819। 1819-এ স্প্রিংয়ে তিনি ছেড়ে দেন। এই কবিতাটা যদি আমরা পড়ি, এখানে আমরা কি পাবো? টু মেনি মিল্টনিক ইনভার্সন। মিল্টনের মতো
মিল্টনের কাছ থেকে ইন্সপায়ার হয়ে অনেক কিছু কিন্তু তিনি এখানে করেছেন। এবং এই হাইপেরিয়ন এই আনফিনিশড ওয়ার্ক বা একটা অ্যাবান্ডেন্ট ওয়ার্ক এটা পাবলিশড হয় 1820 1820 সালে। তাহলে হাইপেরিয়ন পেয়ে গেলাম কিটসের। নেক্সট দেখি আমরা নেক্সট যেটা পাচ্ছি তার নাম হচ্ছে দ্য ফল অফ হাইপেরিয়ন এ ড্রিম। তাহলে দেখো এই ফল অফ হাইপেরিয়ন আর ড্রিম এটা কিন্তু ওই হাইপেরিয়নের পরবর্তী অংশ বলতে পারে। এটা একটা সাবটাইটেল আছে। এর সাবটাইটেলটা কি বলা হয়? আ ভিশন। কি বলা হয় গো? আ ভিশন। দ্য ফল অফ হাইপেরিয়ন আর ড্রিম এর সাবটাইটেল হচ্ছে আ ভিশন। এটাও একটা এপিক পোয়েম। এটা কি? এটা হচ্ছে হাইপেরিয়নের একটা রিওয়ার্কিং এবং এক্সপ্যান্ডিং বা পার্সোনাল ন্যারেটিভ জিনিস। আমাদের হাইপেরিয়ন থেকে রিওয়ার্কিং করে বা এক্সপেন্ড করে কিডস তৈরি করছেন কি? দ্য ফল অফ হাইপেরিয়ন। এটাও একটা অ্যাবান্ডান্ট। কিডসের মৃত্যুর আগে কিডস এটাও কমপ্লিট করতে পারেননি। এটা লেখা হয় 1819 সালে এবং এটা পাবলিশড হয় কিডসের মৃত্যুর পর 1857। তাহলে ফল অফ হাইপেরিয়ন পেলাম। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস। এই ইভ অফ সেন্ট অ্যাগনেস এটা একটা ন্যারেটিভ পোয়েম। এখানে কি আছে? এটা টোটালি স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জাসে লেখা হয়। কতগুলো স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা আছে? 42 স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জাস। এবং এই দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস এই যে কবিতাটার সেটিং, সেটিং হচ্ছে মিডল এজ, মধ্যযুগ। এবং এই কবিতাটা লেখা হয় 1819 সালে এবং পাবলিশড হয় 1820 সালে। তাহলে পেয়ে গেলাম আমরা দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস। নেক্সট কিডসের আমরা কি পাচ্ছি? নেক্সট পাচ্ছি দেখো ল্যামিয়া। এই যে ল্যামিয়া, ল্যামিয়াও একটা ন্যারেটিভ পোয়েম। এটাও একটা বড় ন্যারেটিভ পোয়েম। এটা পাবলিশড হয় কোথায়? এটা পাবলিশড হয় 1820 সালে একটা কালেকশনে পাবলিশড হয়। সেই কালেকশনটার নাম কি? ল্যামিয়া ইসাবেলা দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস অ্যান্ড আদার পোয়েমস। দেখো ইভ অফ সেন্ট অ্যাগনেসও পাবলিশড হয় এখানে, ইসাবেলাও পাবলিশড হয় এখানে। এই টোটাল কালেকশনটার নাম হচ্ছে ল্যামিয়া ইসাবেলা দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস অ্যান্ড আদার পোয়েমস, যেটা জুলাই 1820 পাবলিশড হচ্ছে। এই কবিতাটাও লেখা হয় 1819 এবং এই যে কবিতাটার স্টোরিটা, এই স্টোরিটা কোত্থেকে লেখা হয়েছে? আমাদের একজন রাইটার, তার নাম হচ্ছে রবার্ট বার্টন। তার লেখা দ্য অ্যানাটমি অফ মেলানকলি থেকে এই স্টোরিটা লিখেছেন কে? আমাদের কিডস। তাহলে কিডসের কাছে 1819 সালটা প্রচন্ড ভাইটাল সাল। তিনি 1819 সালে কত ক্রিয়েট করছেন? তিনি ইসাবেলা ক্রিয়েট করছেন, ল্যামিয়া ক্রিয়েট করছেন, ইভ অফ সেন্ট অ্যাগনেস ক্রিয়েট করছেন, তিনি হাইপেরিয়ন ক্রিয়েট করছেন, ফল অফ হাইপেরিয়ন ক্রিয়েট করছেন। এই 1819 কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। নেক্সট দেখো আমরা আরো ইম্পর্টেন্ট জিনিস পাবো। নেক্সট আমরা পাচ্ছি কিডস সম্পর্কে। কি পাচ্ছি? যে কিডস কিছু আমাদের কি লিখেছিলেন? সনেট লিখেছিলেন। কিডস কি লিখেছিলেন? সনেট। দেখো 1814 থেকে 1819 কতগুলো সনেট লিখেছিলেন? আমাদের টোটাল 64 সনেট লিখেছিলেন। এবং 64 সনেট কিডস পাবলিশ করেন কখন? আমাদের 1814 থেকে 1819 এর মধ্যে লিখেছিলেন এবং তারপর তিনি পাবলিশ করেন। এছাড়াও কিডস কি করেন? কিডস একটা ড্রামাও কোলাবোরেট করেন এই 1819। তার ড্রামাটার নাম কি? তার ড্রামাগুলোর নাম হচ্ছে, একটার নাম হচ্ছে ওথো দ্য গ্রেট, আর একটার নাম হচ্ছে কিং স্টিফেন। তা দেখো কিডসের আমরা ড্রামাও পেয়ে গেলাম যেটা 1819 কিডস লিখছেন। নেক্সট দেখো এছাড়াও 1819 এর বিখ্যাত কিডসের সেটা হচ্ছে কি? দ্য গ্রেট ওডস। এই গ্রেট ওডস, এই যে 5টা বিখ্যাত ওড আছে, 5টা নয়, পরবর্তী ক্ষেত্রে আরেকটা অ্যাড হবে, 6টা। 6টা যে ওড আছে এগুলোও কিন্তু 1819 লেখা হচ্ছে। তাহলে প্রথমের যে ওড গুলো আছে সেটা 5টা ওড আছে। কি কি আছে? ওড অন এ গ্রেসিয়ান আর্ন আছে, ওড অন ইন্ডোলেন্স আছে, ওড অন মেলানকলি আছে, ওড টু এ নাইটিঙ্গেল আছে, আর ওড টু সাইকি আছে। এই 5টা ওডও কিন্তু 1819 লেখা হয়। মানে 1819টা টোটাল ফ্রুটফুল কার কাছে গো? কিডসের কাছে। এছাড়াও
আরেকটা ওড লেখা হয়, সেটা হচ্ছে টু অটাম নামে, যেটা সেপ্টেম্বরে লেখা হয়। এই বাকি 5টা ওড সেগুলো লেখা হয় 18-19 স্প্রিং টাইমে, স্প্রিং টাইমে লেখা হয়। আর বাকি যে একটা ওড পড়ে রইল টু অটাম, সেটা লেখা হয় সেপ্টেম্বরে। এই 6টা ওড এতটাই ইম্পর্টেন্ট যে ক্রিটিকরা বলে থাকেন, বড় বড় ক্রিটিক্সরা কমেন্ট করে থাকেন যে কিডস যদি এই 6টা ওড লিখে বাকি আর কিছুই লিখতো না, লেখার দরকার ছিল না। কিডসের আজকে যতটা পপুলারিটি আছে ততটাই পপুলারিটি থাকতো এই 6টা ওডের। এবং কিডসের যে পোয়েটিক থিওরি, যাকে বলা হয় নেগেটিভ ক্যাপাবিলিটি, এই নেগেটিভ ক্যাপাবিলিটি কিন্তু কিডসের এই ওডগুলো থেকে অরিজিনেট হচ্ছে। আমরা এই ওডের মধ্যে কিডসের কিন্তু ওই নেগেটিভ ক্যাপাবিলিটি যে কোয়ালিটি, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এই ওডগুলোও কিন্তু 18-19 এর ওড। তাহলে বুঝতেই পারছি আমরা 18-19টা কিডসের কাছে কতটা ইম্পর্টেন্ট। তো চলো আমরা নেক্সট জিনিসে চলে যাই। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কাকে? থমাস মুরকে। থমাস মুরের জন্ম কখন? 1779। মৃত্যু কখন? 1852। থমাস মুর বেসিক্যালি একজন স্কট পোয়েট। স্কট পোয়েট মানে কি? স্কটিশ পোয়েট। তিনি স্কটল্যান্ডের লোক, তিনি একজন স্কটিশ পোয়েট, এনাকে বলা হয় স্কট পোয়েট। তার 1779 জন্ম, 1852 এ মৃত্যু। তার দেখো আমরা দুটো ওয়ার্ক পাচ্ছি। একটা কি পাচ্ছি? একটা পাচ্ছি আমরা লালা রুখ, যেটা 1817 পাবলিশড। এটা হচ্ছে একটা ওরিয়েন্টাল রোম্যান্স। এটাকে বলা হচ্ছে কি গো? ওরিয়েন্টাল রোম্যান্স। প্রাচ্যের যে রোম্যান্স, প্রাচ্যের যে রোমান্টিক চার্ম, সেটাকে তিনি দেখিয়েছেন। এটা লেখা হয়েছে যে ম্যানারে, সেই ম্যানারটাকে বলা হয় স্কট বায়রন ম্যানার। স্কট বায়রন ম্যানারে এটা লেখা হয়েছে। বায়রন মানে বাইরন, আর স্কট মানে ওয়াল্টার স্কট নামে একজন নভেলিস্ট আছেন। ওয়াল্টার স্কটের যে নভেল লেখার ফর্ম এবং বাইরনের যে কবিতা লেখার ফর্ম, দুটোকে মিলিয়ে লিখছেন কে? লালা রুখ। কে? আমাদের থমাস মুর। এছাড়াও তিনি একটা এসে লিখছেন। এসে বলতে তিনি একটা বায়োগ্রাফি লিখছেন। কার বায়োগ্রাফি লিখছেন? তিনি বাইরনের বায়োগ্রাফি লিখছেন, যার তিনি নাম দিচ্ছেন লাইফ অফ বাইরন, যেটা পাবলিশড হচ্ছে কখন? 1830-তে, 1830 সালে। এটা তার একটা বিখ্যাত এসে। তাহলে থমাস মুরকে পেয়ে গেলাম। নেক্সট দেখি আমরা কাকে পাচ্ছি। নেক্সট আমরা পাচ্ছি থমাস ক্যাম্পবেলকে। এই থমাস ক্যাম্পবেলের জন্ম হচ্ছে 1777 এবং মৃত্যু হচ্ছে 1844। তাহলে 1777 সালে জন্ম, মৃত্যু হচ্ছে 1844 সালে। তাহলে এনার যে দুটো বিখ্যাত রাইটিং, সেই রাইটিং গুলোর নাম কি? এনার প্রথম রাইটিং এর নাম হচ্ছে প্লেজার্স অফ হোপ, যেটা লেখা হচ্ছে এবং পাবলিশড হচ্ছে একই সালে, 1799 সালে। এছাড়াও এনার আরেকটা রাইটিং আছে, যার নাম হচ্ছে কি? গার্ট্রুড অফ ইউমিং। এই গার্ট্রুড অফ ইউমিং এটা পাবলিশড হচ্ছে 1809। এবং এই গার্ট্রুড অফ ইউমিং এটাও কিন্তু স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা, মানে যে স্ট্যাঞ্জা স্পেন্সার আবিষ্কার করেছিলেন, সেই ফর্মে লেখা হচ্ছে। তা দেখো থমাস ক্যাম্পবেলেরও দুটো রাইটিং আমরা পেয়ে গেলাম। আমরা চলে যাই এরপর নেক্সট রাইটার। নেক্সট রাইটার কে? তাহলে নেক্সট রাইটার হচ্ছে আমাদের লেই হান্ট। লেই হান্টের দেখো জন্ম হচ্ছে 1784 এবং তার মৃত্যু কখন? 1859। লেই হান্টের আমরা একটা ইম্পর্টেন্ট রাইটিং দেখব। প্রথম যেটা ইম্পর্টেন্ট রাইটিং, তার নাম হচ্ছে কি? দ্য স্টোরি অফ রিমিনি, যেটা 1816 পাবলিশড। এটা বেসিক্যালি একটা ইটালিয়ান গল্প। দাঁতের যে রাইটিং আছে, দাঁতে সেখানে পাওলো এবং ফ্রান্সেসকা সম্পর্কে দাঁতে কিছু কথা লিখছে। এখান থেকে ইন্সপায়ার হয়ে, এই দাঁতের লেখা থেকে ইন্সপায়ার হয়ে লেই হান্ট কিন্তু কি লিখছেন? আমাদের স্টোরি অফ রিমিনি লিখছেন। এবং এর যে স্টাইলটা, এর স্টাইলটা কিসের উপর বেস করে? ওই যে জন কিটসের এন্ডিমিয়ন পড়লাম আমরা, ওই যে এপিক স্টাইল,
ওই জন কিটসের এন্ডিমিয়নের ওপর বেস করে এর স্টাইলটাকে লিখছেন কে? আমাদের লেইহার্ন। তাহলে ইন্সপায়ার হয়েছেন তাদের কাছ থেকে, কিন্তু স্টাইলটাকে তিনি কপি করছেন কার কাছ থেকে? কিটসের এন্ডিমিয়ন, লেইহার্ন। দেখো নেক্সট হচ্ছে আমাদের জন ক্লিয়ার। জন ক্লিয়ার যার জন্ম হচ্ছে 1793 এবং মৃত্যু হচ্ছে 1864। জন ক্লিয়ারকে বেসিক্যালি পিজেন্ট পোয়েট বলা হয়, চাষি কবি। তিনি একজন পিজেন্ট ছিলেন প্লাস একজন কবি ছিলেন। তার দুটো আমরা বিখ্যাত কবিতা পাচ্ছি বা রাইটিং পাচ্ছি। প্রথমটা হচ্ছে পোয়েমস ডেসক্রিপটিভ অফ রুরাল লাইফ অ্যান্ড সিনারি। দেখো নামটাই দেখো, তিনি যে চাষি মানুষ ছিলেন নামটাতেই বোঝা যাচ্ছে কবিতা বা রাইটিংটা। পোয়েমস ডেসক্রিপটিভ অফ রুরাল লাইফ অ্যান্ড সিনারি, গ্রাম্য জীবন কথা এবং গ্রামের সিন সিনারি, যেটা 1820 সালে পাবলিশড হয়। এছাড়াও তার আরেকটা আছে দ্য শেফার্ডস ক্যালেন্ডার, যেটা 1827-এ পাবলিশড হয়। শেফার্ড মানে বুঝতেই পারছো, একজন রাখাল, রাখাল বালককে শেফার্ড বলা হয়। তাহলে শেফার্ডস ক্যালেন্ডার এই নামটা শুনেও বুঝতে পারছি যে তিনি একজন পিজেন্ট পোয়েট ছিলেন। তাহলে দেখো বুঝতেই পারলাম আমরা রোমান্টিক রাইটিং গুলোকে, তাহলে রোমান্টিক পোয়েট গুলো আমরা এখানেই শেষ করলাম। তো দেখো এই ক্লাসটাও এখানে শেষ হলো। পরবর্তী ক্লাসে আমরা কি করব? পরবর্তী ক্লাসে আমরা যারা রোমান্টিক প্রোজ রাইটার্স আছে, মানে রোমান্টিক নভেলিস্টস আছে এবং এসেইস্টস আছে, সেগুলোকে নিয়ে আলোচনা করব। তাহলে আজকের আমরা ক্লাসটা এখানেই শেষ করলাম। যদি কারো কিছু বুঝতে প্রবলেম হয়ে থাকে তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাও, কমেন্ট করো এবং আমাকে জানাও। আমি তাহলে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আর যদি প্রবলেম না হয়ে থাকে সেটাও জানাবে। আর ভিডিওটা আমি রেখে দিচ্ছি, সেটা আরেকবার দেখে নেবে ভালো করে। সেটা দেখে নিয়ে তাহলে আরও প্রবলেমটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর সমস্ত আমি ব্যাপারগুলো বলেছি স্ক্রিনশট নিয়ে নিতে এবং খাতার মধ্যে তুলে নিতে। খাতার মধ্যে তুললে টোটাল যে কনসেপ্টটা দেখবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো রোমান্টিক যে লিটারেচার, অনেক ভাস্ট লিটারেচার। আজকের ক্লাসটাই দেখো অনেক বড় ক্লাস। পরবর্তী ক্লাসগুলো আমরা নভেলিস্ট এবং এসেইস্টদের জানবো, তখন কিন্তু আরও বেশি একটা ভাস্টনেস ক্রিয়েট হবে। তাহলে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সবাই হ্যাপি থেকো, সবাই আনন্দে থেকো, সবাই স্যানিটাইজ থেকো, সবাই খুব 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 আনন্দে থেকো। চলো সবাইকে টাটা, গড ইজ অলওয়েজ উইথ ইউ, রাখছি।